সবাই শুনতে পাচ্ছ? আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। দেখো, আজকে একটা নতুন চ্যাপ্টার রাখা হয়েছে ম্যাথামেটিক্স থেকে, যেহেতু আমাদের ম্যাথামেটিক্স ক্লাস। সংখ্যা তথ্য এবং বিভাজ্যতা। যদিও আমরা নাম্বার সিস্টেমের কিছুটা পার্ট পড়েছিলাম, আজকে আমরা বেসিক্যালি ফোকাস করব এই তোমার ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার উপরে, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে প্র্যাকটিস করালে তোমরা বুঝতে পারবে। আর তোমাদের যেভাবে আমি চেষ্টা করছি চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করা, প্রথমে তোমরা জানো আমরা থিওরি আলোচনা করি, ঠিক আছে? থিওরি আলোচনা করি, তারপরে আমরা যে চ্যাপ্টারটা আজকে করছি সেই চ্যাপ্টার ভিত্তিক পিওয়াইকিউ কি পড়েছিল সেটা আমরা করার চেষ্টা করি। তারপরে আমরা রিলেটেড এমসিকিউ আমরা কি করি, প্র্যাকটিস করি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মোটো। বুঝতে পেরেছো? তাহলে থিওরি, পিওয়াইকিউ এবং রিলেটেড এমসিকিউ। তো দেখো, আমরা প্রথমে যে শুরু করছি, দেখো যে কোনো বস্তুকে কয়েকটি ভাগে বা পাত্রে যদি বন্টন করার সময় মোট বস্তুর সংখ্যা এবং বন্টনের শর্তের মধ্যে একটি গাণিতিক সমতা বজায় রাখতে হয়, ঠিক আছে? মানে ধরো তোমাদেরকে বললাম যে এখন আমের সিজন, ধরো 15টা আম 5টা ভাগে ভাগ করো, তাই না? তাহলে 15টা আমটাকে তুমি যে 5টা ভাগে ভাগ করবে, তাহলে সেটা যদি বলি যে সমান ভাগে ভাগ করো, তাহলে তুমি সমান ভাগে মানে 15টা মানে 5টা ভাগে মানে 5 3 15, তাই না? মানে 3টে করে দিতে পারো তুমি 5টা ভাগে, যেহেতু, তাই না? 5 3 15, তাহলে 15টা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে মোট বস্তুর সংখ্যার সমান পাত্রের সংখ্যা ইন্টু প্রতি পাত্রে বস্তুর সংখ্যা, তাই না? তাহলে এখানে আমি বললাম যে মোট আমের সংখ্যা 15 সাপোজ, তাহলে পাত্রের সংখ্যা যদি 5 জনকে বললাম, তাহলে প্রতিটা পাত্রে বস্তুর সংখ্যা কত হবে? না 3 হবে। এটা খুব বেসিক নিয়ম, এটা তোমরা সবাই জানো। এটা মানে খুব বেশি যে জটিল কিছু কথা তা নয়, বাট এটাই হচ্ছে কি বেসিক ফান্ডামেন্টাল বিষয় আর কি, ঠিক আছে? দেখো, এই যে শর্তটা রয়েছে না, এর উপরই ভিত্তি করে তোমাদের 2023 সালে বা 24-এ যে পরীক্ষাটা হয়েছিল, তাতে একটা অঙ্ক ছিল, আমি করাবো আর কি। এই যে অঙ্কটা ছিল, দেখো এটাই অঙ্ক ছিল যে 12টি কমলালেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে তাহলে 4টি অপশন ছিল যে কোনটা উত্তর হবে আর কি। আমি আসছি, ঠিক আছে? তাহলে এই ধরনের সমস্যা কিন্তু পরীক্ষায় কিন্তু এটা কিন্তু তোমাদের এসেছিল 2023 সালে পিওয়াইকিউ হিসাবে। তো আমি তো রেখেছি এবং তার আনুষঙ্গিকভাবে তোমাদের আরো রিলেটেড যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো আমি প্র্যাকটিস করাবো। কি বলছি বুঝতে পারলে? সেগুলো আমি প্র্যাকটিস করাবো। তো অতএব দেখো, এখানে প্রত্যেকটা যে কোশ্চেন কিন্তু এই পিওয়াইকিউ কোশ্চেনকে আমরা বেস করে রাখার চেষ্টা করেছি। কি বললাম বুঝতে পারলে? দেখো, যারা যারা ক্লাস করছো তোমরা একটু বলো তো যে আমার এই বিষয়গুলো তোমরা সবাই বুঝতে পারছো কিনা, একটু জানাও তো, ঠিক আছে? আচ্ছা, প্রত্যয় বললো, রিঙ্কি বলো, বাকি যারা ক্লাস করছো বলো একটু। আচ্ছা, কপিও বলছে, ঠিক আছে, একদম। তাহলে আমরা এরকম স্টেপ বাই স্টেপ গুলো করে এগিয়ে যেতে চাইছি। দেখো নেক্সট কি বলছে, দেখো তাহলে বিভাজ্যতার কিছু নিয়মাবলী রয়েছে। কি নিয়মাবলী বলছে দেখো, যেটা বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে জটিল গণনার সময় আমরা এই জিনিসগুলো কাজে লাগাতে পারি। তো তার মধ্যে প্রথম বলছে যে 2 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে সেই সংখ্যাটির জোড় 0 2 4 6 8 হতে হবে। সংখ্যাটির জোড় মানে শেষে হচ্ছে কি, যদি এই সংখ্যাগুলো থাকে 2 বা 0 বা 4 বা 6 বা 8, তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। যদি দেখো বলছে 3 দ্বারা বিভাজ্যতা কি করে বুঝবো, তাহলে সংখ্যার সবকটির যোগের অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ধরো 1 2 3 এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা, তাহলে তুমি কি করবে না 1 + 2 + 3 করলে, তাহলে 3 2 5 1 6, 3 2 5 1 6 মানে 6 যদি 3 দ্বারা বিভাজ্য যায় তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য চলে যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? তো সেটাই বলছে যে সংখ্যার সবকটি অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে সেটাও 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়। বুঝতে পারলে? এই যে কথাটা বললাম সবাই বুঝতে পারলে তো? এই যে কথাটা বললাম বুঝতে পারলে? মানে প্রথম দুটো বলেছি, যদি সংখ্যাটির শেষ জোড় যদি হচ্ছে এইগুলো হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য, আর 3 দ্বারা বিভাজ্য তো কখন হবে, যখন এই যে একটা সংখ্যার হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে যোগ করে যদি সেটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো? একটু জানাও আমাকে, বুঝতে পারলে কিনা? ওকে ওকে, ঠিক আছে। দেখো এবারে 4 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবে না, শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক আছে? অর্থাৎ শেষ দুটি অঙ্ক মানে ধরো একটা সংখ্যা দেওয়া থাকলো, তার যে শেষ দুটি অঙ্ক সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 5 দ্বারা বিভাজ্য হয় কিনা বুঝবে কি করে, শেষে 0 বা 5 থাকলে তবে গিয়ে সেটা 5 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 9 দ্বারা বিভাজ্য হবে কিনা কি করে বুঝবে, তাহলে সংখ্যার সবকটি অঙ্কের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়ে যায়, মানে যেরকম হচ্ছে কি ধরো 1 2 3 এটা 9 দ্বারা বিভাজ্য কি করে বুঝবে, তাহলে 3টাকে যোগ করে দেবে, দেখো কত আছে, 3 5 6 6 কি 9 দ্বারা বিভাজ্য, যদি হয় বিভাজ্য তাহলে বিভাজ্য হবে, যদি না হয় তাহলে সংখ্যাটাও বিভাজ্য হবে না। এটা তো 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আর 11 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা আমরা বোঝার নিয়ম কি বলছে না, জোড় স্থানের অঙ্কের যোগফল এবং বিজোড় স্থানের অঙ্কের যোগফলের যদি পার্থক্য 0 বা 11 হয়, 11 এর গুণিতক হয়, তাহলে আমরা বুঝবো ধরো 1 2 3 4, তাহলে এটা হচ্ছে কি তোমার জোড় স্থান মানে কি, এটা 1 2 3 4, তাহলে জোড় মানে হচ্ছে কি তোমার এই যে 2 1 2 আর হচ্ছে কি 2 আর 4 মানে 3 আর 3 + 1 সমান হচ্ছে কি 4, আর বিজোড় হচ্ছে কি দেখো 3 আর হচ্ছে কি তোমার সরি এখানে ঠিক আছে, হ্যাঁ বিজোড় হচ্ছে কি 4 2 6,
তাই না? জোড় হচ্ছে কি তোমার 1 2 3 4, মানে 2 আর হচ্ছে কি তোমার 4। দেখো তাহলে এটা হয়ে গেল জোড়ের, এটা জোড়। আর বিজোড় কি হলো? বিজোড় হচ্ছে কি তোমার 2 আর হচ্ছে কি 4 আর হচ্ছে 2, তাহলে 6। তাহলে এই দুটোকে পার্থক্য করবে, মানে 6 - 4 সমান হচ্ছে কি 2। এটা যে পার্থক্যটা বেরোবে সেটা যদি 0 কিংবা 11 দ্বারা যদি বিভাজ্য হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়ে যায়। ওকে, এটা ধরো ছোট সংখ্যা আমি ধরলাম, এটা বড় সংখ্যা ধরতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি রুলস অনুযায়ী আমরা করতে পারবো। চলো কোশ্চেন নাম্বার চলো। এবারে দেখো তোমাদের বললাম যে আমাদের যেটা পরীক্ষা এসেছিল, হ্যাঁ, যেমন হচ্ছে কি দেখো তোমরা এটা করার চেষ্টা করো, আমি উত্তরটা দেখাচ্ছি না। ঠিক আছে, উত্তরটা দেখাচ্ছি না। দেখো বলছে যে 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হবে। অপশন এ বলছে 2টি ঝুড়িতে 3টি করে, 3টি ঝুড়িতে 2টি করে লেবু থাকবে, নাকি আচ্ছা প্রত্যেকটা অপশন পড়ে তোমরা বলে যে কোনটা হওয়া উচিত। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, বলো কোনটা হবে। প্রত্যয় বলছে এ, বাকিরা কি বলছো? তোমাও বলছে এ। আচ্ছা বাকিরা? দেখো এটা বেসিক জিনিস, এটা পরীক্ষায় এসেছিল। তো দেখো এটা এটা তোমরা এইভাবেই করবে। ধরো এই যে দেখো 2টি ঝুড়িতে 3টি, মানে টোটাল হচ্ছে কি 2 × 3 সমান 6। আর 3টি ঝুড়িতে 2টি, তাহলে 3 × 2 সমান হচ্ছে কি কত হচ্ছে দেখো, 3টি ঝুড়িতে 2টি, 3টি ঝুড়িতে 2টি করে যদি থাকে তাহলে এটা 3 × 6, তাহলে কটা আছে 6 + 6 সমান 12টা লেবু হয়ে যাচ্ছে। দেখো আবার দেখো এখানে বলে যে 3টি ঝুড়িতে 2টি, তাহলে 3 × 6 যুক্ত দুটি ঝুড়িতে 1টি করে, তাহলে টোটাল 2টো। আচ্ছা একটি ঝুড়িতে 4টি করে, তাই না? একটি ঝুড়িতে 4টি করে, তাহলে কত হয়েছে 6 × 4 = 10, 2 = 12। ঠিক আছে, তাহলে এখানে হিসাব মতন দেখো আমাদের 12টা কমলা লেবুকে 5টি ঝুড়িতে, কিন্তু এখানে ঝুড়ির সংখ্যা কত হয়ে যাচ্ছে দেখো, 3টে চারা গাছ সারিবদ্ধভাবে সাজানো আছে। প্রতিটি সারিতে 6টি করে গাছ থাকলে কয়টি সারি সম্পূর্ণ পূরণ হবে এবং কটি গাছ উদ্বৃত্ত থাকবে। ঠিক আছে, বলো। এটা খুব ভালো কোশ্চেন, তাই না? আগের কোশ্চেনের সাথে মিল আছে। একটি নার্সারিতে 50টি চারা গাছ সারিবদ্ধভাবে সাজাতে হবে। প্রতিটি সারিতে 6টি করে গাছ থাকলে কয়টি সারি সম্পূর্ণ পূরণ হবে এবং কয়টি গাছ উদ্বৃত্ত থাকবে। বলো। দেখো তাহলে এটা কি হবে, দেখো 50টি চারা গাছ, প্রতি সারিতে 6টি, তাই না? তাহলে কোটি সারি লাগবে, তাহলে 50কে যদি আমরা করি তোমার 6 × 8 করি, তাহলে 8 × 6 = 48 হয়ে যাচ্ছে। আরো থাকলো দুটো, তাই না? আরো থাকলো দুটো, তাহলে এক্ষেত্রে আমরা 8টা সম্পূর্ণ সারি আর ভাগশেষ 2, তাহলে 8টা সারি আর 2টি গাছ, 8টা সারি 2টি গাছ, তাই না? কারণ দেখো 8 × 6 = 48, 6টা তো কমন থাকবে, তার সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে 50-এর কাছাকাছি হয় বা 50 হয়। কি বললাম বুঝতে পারলে? 6টি যেহেতু সারি আমাকে বলেই দিয়েছে, তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 50-এর কাছাকাছি হয়, তাহলে 8 × 6 = 48, তার সাথে 2 যুক্ত করতে হবে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলো তো কে কে বুঝতে পারোনি? বলো তো কে কে বুঝতে পারোনি? যদি বুঝতে পেরে থাকো তাহলে বলো যে হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে তো, পারবে তো নাকি? পারবে? কনফিডেন্স আসছে তো? চলো কোশ্চেন নাম্বার 5। আচ্ছা এই যে আমরা নতুন ভাবে তোমাদেরকে করিয়ে দিচ্ছি নতুন যে টাইপসের নোটস, এই নোটসটা কেমন লাগছে বলো, বা এই যে মানে সেটআপটা, এই পিডিএফ এর সেটআপটা